হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল সায়েন্স বিটা। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সঙ্গে গোলকের দ্বিতীয় নম্বর পার্ট নিয়ে আলোচনা করব। দ্বিতীয় নম্বর পার্টে দেখবে কোষে দেখি 12, তোমাদের ম্যাথামেটিক্স বইয়ে দেখবে 12 নম্বর অধ্যায় এবং কোষে দেখি 12 গোলক বা স্পিয়ার। ওকে, এই চ্যাপ্টারের অলরেডি থিওরি এবং 1 থেকে 3 পর্যন্ত অঙ্ক তোমাদের করে দিয়েছি এবং থিওরিগুলো খুবই গুরুত্বপূর্ণ আছে। তোমরা যদি আগের ভিডিও না দেখো অবশ্যই দেখবে। ওকে, আগের ভিডিওতে পুরো সম্পূর্ণ থিওরিটা আলোচনা করেছিলাম। আজকে 4 নম্বর অঙ্কতে স্টার্ট করব। তো 4 নম্বর অঙ্কটা কে দেখে নাও। 28 সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট একটি নিরেট গোলক জলে সম্পূর্ণভাবে নিমজ্জিত করলে যে পরিমাণ জল অপসারিত করবে তার নির্ণয় করি। খুব সুন্দর কোশ্চেন, দেখে নাও, খুব সহজ আছে। আমি কনসেপ্টটা ক্লিয়ার করব, তারপর অঙ্কটা করে দেবো। শুধু এরকম না যে অঙ্ক সমাধান করে দিলাম তারপরে উত্তর মিলে গেল, এই ব্যাপার নয়। কেন হচ্ছে সেই কনসেপ্টটাও আমি তোমাদের ক্লিয়ার করব। তো 4 নম্বর অঙ্কটা দেখে নাও, কী বলে দেখে নাও। কোনো একটা জায়গায় ধরলাম, তাতে জল আছে। ওকে, তাতে জল আছে। এবার ধরো না, এই জলের আয়তন যা হবে এর উপরে কী বলতে বলা আছে, কি কত সেমি দেখো, 28 সেমি ব্যাস বিশিষ্ট একটা গোলক, নিরেট একটা গোলককে এখানে ডুবিয়ে দেওয়া হলো। তার ডুবিয়ে দিলে জলতল যত যেই জায়গায় ছিল সেই জায়গায় থাকবে না, একটু ফুটে যাবে। ভালো করে ভাবো, একটা বাস বিশেষ করে তুমি দেখবে যখন সময় দেখবে যে একটা বালতিতে জল দেখানো আছে, কোনো যে মগ বা যেই জানি আমরা যেটা যার দ্বারা গায়ে জল ঢালি, সেটা দেখবে মানে আমরা ম্যাক্সিমাম গোসল করার সময় এগুলো সব করি। ওটা জলের মধ্যে চাপ দিয়ে যত নিচের দিকে ডোবানোর চেষ্টা করবো তত জল উপর দিকে উঠে যায়। তবে এখান থেকে কী বুঝবে, যত বল প্রয়োগ করা হবে নিচের দিকে জলটা তত উপরে উঠবে। মানে যতটা আয়তনে তুমি একটা ঢিল বা একটা পাথরকে যে জলে ফেলে দেখবে, সেই জলে এই পাথরটা যতটা আয়তন হবে সেই আয়তন পরিমাণ সমপরিমাণ জল উপর দিকে উঠে আসবে। তার মানে এই বলতে একটা নিরেট বল আছে, সেই বলকে ডুবানোর আগে জলতল যেখানে ছিল, যখন এটা সম্পূর্ণ ডুবিয়ে দেবো তখন জলতল কি উপরের দিকে উঠে যাবে। কতটুকু উঠবে, এই বলের আয়তন যতটুকু হবে সেই সমপরিমাণ জলটা উপর দিকে উঠবে। তাহলে এই যে জল উপরে উঠলো, এটা কার আয়তন, এটা হচ্ছে এই বলের আয়তন। তাহলে এখানে কোশ্চেনটা কী বলে দেখানো, বলেছে কি 28 সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট একটি নিরেট গোলক জলে সম্পূর্ণ নিমজ্জিত করলে যে পরিমাণ জল অপসারিত করবে তার নির্ণয় করি। তাহলে কত পরিমাণ জল অপসারিত করবে, যত পরিমাণ আয়তন এই গোলকের যে আয়তন হবে ঠিক সম আয়তন জল অপসারণ করবে। বুঝতে পারলে? তাহলে আমরা প্রথমে এখানে প্রদত্ত লিখে ফেলি। প্রদত্ত গোলকের, এখানে বলছে কি গোলকের ব্যাস ইকুয়াল টু কত, 28 সেমি। ওকে, এত সেমি। তাহলে এত সেমি হলো। এবারে এর আয়তনটা, এর ব্যাসার্ধ কত হবে, গোলকের ব্যাসার্ধ কত হচ্ছে দেখো না, আর ইকুয়াল টু আমি আর ধরলাম 28/2, তাহলে হচ্ছে কি 14 ওকে সেমি। তাহলে আমরা ব্যাসার্ধ পেয়ে গেলাম, হ্যাঁ 14 সেমি। তাহলে আমরা কী বললাম, যেই গোলকটাকে ডোবানো হয়েছে তার ব্যাসার্ধ পেয়ে গেলাম। তাহলে গোলকটার আয়তন কত হবে, অতএব গোলকটির আয়তন ইকুয়াল টু বা ভি ইকুয়াল টু আয়তন, ভি ইকুয়াল টু বলতে পারি কি 4/3 পাই আর কিউ, কারণ এইটাই আমার ফর্মুলা ছিল, তাই না, 4/3 পাই আর কিউ। এবার দেখেন, তাহলে এইটা হচ্ছে আয়তন, তাহলে অপসারিত জল, তাহলে গোলকের সমান আয়তন বিশিষ্ট জল অপসারিত হবে। তাহলে বলতে পারি গোলকের আয়তন যত হবে ঠিক সেই পরিমাণ জল অপসারিত হবে। ওকে, তাহলে আমরা এটা তো বুঝলাম যে যখনই কোনো গোলককে, কোনো গোলক বলে যে কোনো জিনিসকে যার আয়তন একটা আছে তাকে যখনই ডোবানো হবে জলের মধ্যে, ঠিক তার আয়তন যা হবে জলের, ঠিক জলটা তত আয়তন পরিমাণ জলটা অপসারিত হবে। এই ব্যাপারে আরেকটা ব্যাপার বলে দিই এখানে, এই পদ্ধতিতে কিন্তু যেগুলোর কোনো জিওমেট্রিক শেপ নেই, এমন কোনো একটা পাথরের টুকরো, তার বিভিন্ন দিকে ভাঙাচোরা আছে, না গোলাকার, না আয়তকার, না শঙ্কুকার, কোনো চোঙাকার, কিচ্ছু আকার নাই, মানে যারকে জ্যামিতিক একটা আকার দিতে পারে না, মানে এবড়ো খেবড়ো টাইপের কোনো একটা পাথর বা কোনো একটা পদার্থ আছে,
তার আয়তন আমরা কীভাবে নির্ণয় করতে গেলাম? গোলকের ক্ষেত্রে আয়তনের ফর্মুলা জানি, চোঙের ক্ষেত্রে জানি, শঙ্কুর ক্ষেত্রে জানি, বর্গাকার ক্ষেত্রে জানি, আয়ত ঘনকের ক্ষেত্রে জানি, সবার ক্ষেত্রে জানি, কিন্তু যার কোনো জ্যামিতিক আকার নেই তার আয়তন আমরা কীভাবে নির্ণয় করব? সেইগুলো নির্ণয় করার জন্য এই পদ্ধতি অবলম্বন করা হয়। কীভাবে করা হয় দেখানো? প্রথমে জলতল আমরা এতটুকু থাকবে, তাহলে যার আয়তন আমরা জানা নেই, যার আয়তন যার কোনো জিওমেট্রিক শেপ নেই, তাকে কী হয় এরকম জলে ডুবানো হয়। যখনই তাকে ডুবানো হবে ঠিক সেই পরিমাণ জলটা উপরে উঠবে, সেই জলের আয়তন ক্যালকুলেট করি বা আমরা সেই বস্তুটার কঠিন বস্তুটার আয়তন নির্ণয় করি। এইটা একটা ভালো করে মনে রাখবে। এটা ফিজিক্সের দেখ কোশ্চেন আছে, ক্লাস 10-এ ফিজিক্যাল সায়েন্সের কোশ্চেন থাকে। তো এরকম থেকে অনেক এমসিকিউ কোশ্চেন আছে যে যার কোনো জিওমেট্রিক শেপ নেই তার আয়তন আমরা কীভাবে নির্ণয় করব? সেটা কি এইভাবে জলে ডুবিয়ে তো যেই পরিমাণ জলটা অপসারিত হবে সেইটাই হচ্ছে ওই বস্তুটার আয়তন। ঠিক আছে, তাহলে এখানে দেখলাম কি লিখলাম আমরা, গোলকের আয়তন যত হবে ঠিক সেই পরিমাণ জল অপসারিত হবে। তার মানে বলতে পারি অতএব অপসারিত জলের আয়তন সমান 4/3 পাই আর কিউব। তাহলে এখানে মান বসে দিই, 4/3 ইন্টু 22/7 ইন্টু আর কিউব, আটটা কত আছে দেখো 14, 14 ইন্টু 14 ইন্টু 40। ওকে, এখানে 7 দিয়ে কাটো, 7 দুগুণে 14, 2 হয়ে গেল। ওকে, এর উপরটা আমরা গুণ করে নিচে 3 আছে, দেখুন 3 কাটাকুটি যাবে না, তাহলে এগুলোকে গুণ করব। তাহলে আমি এখানে করছি, তাহলে আমরা কত পেলাম আয়তন, ভি ড্যাশ এটাকে বা ভি বললাম, ভি ইকুয়াল পেলাম উপরে কত 4 ইন্টু 2 2 ইন্টু, তাহলে এখানে দেখেন কত হচ্ছে 2। ওকে, 2 গুণ 14 ইন্টু 40/3 এটা পেলাম। তাহলে উপরটা গুণ করলে কত আসবে দেখে নাও, তাহলে এখানে দেখে নাও 22 দুগুণে 44, তাহলে এখানে বা 44 দুগুণে 88, তাহলে আমার এখানে মধ্যে 88, 4 দুগুণে 8, 4 দুগুণে 8 আর এই 2 যদি গুণ করি কত হচ্ছে 8 দুগুণ 16, 6 থেকে 1। ওকে, 8 দুগুণ 16, 6 থেকে 1, 8 দুগুণ 16 একে 17, এটা পেলাম আমরা। এবারে এই 14 গুণ করলে কত হয় 196 এটা। তাহলে এটার সঙ্গে এটা আবার গুণ হবে, তাহলে এটা গুণ করো কত আসছে দেখে নাও, তাহলে গুণ করলে কত আসবে 6 6 36, 6 থেকে 3, 6 7 কে 42, 42 আর 3 হচ্ছে 45, 5 থেকে 4। ওকে, 6 1 6, 6 4 10, 10 ইন্টু 6 9 54, 4 থেকে 5, 7 9 63, 63 আর 5 হচ্ছে কত 63 আর 5 হচ্ছে তোমার 68, 8 হলো, 6 থেকে 9 1 9 15। ওকে, এটা পেলাম। নেক্সট কত হচ্ছে দেখে নাও 6 7 1, দেখুন কত হচ্ছে দেখে নাও 6 4 আর 5 9। ওকে, 9 8 আর 6 14, 4 থেকে 1। ওকে, 5 1 6 6, 6 আর 7 থেকে 6 6 12 13 14, 4 থেকে 1 2 3। তাহলে আমরা পেলাম কত এখানে উপর টোটাল গুণ করে 34496 ডিভাইডেড বাই 3। তাহলে এটা যদি ভাগ করা যায় কত আসবে দেখে নাও, এটা যদি ভাগ করি এখানে ভাগ করো 34496, তাহলে কত হচ্ছে দেখে নাও, তাহলে 3 1 3 4 4 1 3 1 3 1। ওকে, এখানে 4 আছে, তাহলে এই 4টা নেমে গেছে, এই 4 আছে 4 3 4 12। ওকে, 12 আসলো। নেক্সট দেখে নাও, এইভাবে তোমরা ভাগ করবে 3 4 12, এখানে আসলো 2, এই 4টা পেয়ে গেছে, 9 আছে এখানে 9, তাহলে 3 9 27, 3 9 27 27 ডিভাইড বাই 7 8 9 2। ওকে, এটা এবার দেখুন 6 আছে। ওকে, 3 9 27, 3 8 24, তাহলে এখানে 8 হবে, 3 8 24 24, তাহলে 4 5 6 2, তাহলে 2 রইল, তাহলে এখানে কত পাচ্ছি 2/3। তাহলে অ্যান্সার কত আসবে দেখো 11498 2/3। ওকে, 2/3 এত, যেহেতু আয়তন তাহলে এত ঘন সেমি, এত ঘন সেমি। তাই অঙ্কটা কোনো কঠিন নেই, এটা গুণ করা আর ভাগ করাটা একটু কঠিন আছে, যেভাবে করলাম সেটা তোমরা দেখে নাও। তাহলে দেখো মেন লজিক কনসেপ্টটা কী আছে, একটা গোলককে জলে ডোবানো হয়েছে, তাহলে জলে ডোবালে সে কতটা জল উপর দিকে বা অপসারিত হবে। তাহলে আমি কী করবো, গোলকের আয়তন বের করবো, গোলকের আয়তন যা হবে সম পরিমাণ জলটা কী হবে অপসারিত হবে, ব্যাস এটাই আমার উত্তর হবে। এবার আয়তনের মান আমরা আর এর মান তো পেয়ে গেছি, বসিয়ে দিয়ে শুধু গুণ করে ভাগ করতে হবে, এটাই। ওকে,
তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট 5 দাগের অঙ্কটা কী আছে দেখে নাও। কোনো গোলাকার গ্যাস বেলুন ফোলাবার সময় তার ব্যাসার্ধের দৈর্ঘ্য 7 সেমি থেকে 21 সেমি হলে বেলুনটির পূর্বের ও পরের সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত নির্ণয় করি। খুব সুন্দর অঙ্ক আছে দেখে নাও, মজাদারও আছে অঙ্কটা, তোমাকেও ভালো লাগে দেখে নাও কীভাবে হবে অঙ্ক। তোমাদের পুরো কনসেপ্টটা ক্লিয়ার করে দেবো, তারপরে অঙ্কটাও করিয়ে দেবো। এই চ্যাপ্টারে যত অঙ্ক আছে সব করে দেবো, ওকে? সেই জন্য চিন্তা করার কোনো বিষয় নেই, অঙ্কগুলো শুধু মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করো। তাহলে একটা বেলুন আছে গোলাকার বলেছে, ওকে? তাহলে এখান থেকে ফুঁ দিচ্ছে এই জায়গাটা। তো যখন ফোলানো হচ্ছে প্রথম অবস্থায় এর ব্যাসটা কত বলে দিচ্ছে? প্রথম অবস্থায় ব্যাস বলেছে দেখেন, প্রথম ব্যাস ছিল কত? 7 সেমি, 7 সেমি। তারপরে ফোলানো হয়েছে, ফোলানোর পরে হচ্ছে কি এর আকার বাড়বে। একটা বেলুনের দেখে নাও ফোলানোর সময় করে বা ফোলানো, আর প্রথম অবস্থায় একটা ফোলানো অবস্থা ছিল, সেই অবস্থা থেকে আরও আমি হাওয়া দিয়ে ফুলিয়েছি, তাহলে আরও যদি হাওয়া দিয়ে ফোলায় তার ব্যাসটা কী হচ্ছে? বেড়ে গেছে। বেড়ে কত হয়ে গেছে দেখে নাও, বেড়ে হচ্ছে 21 সেন্টিমিটার, 21 সেমি হয়ে গেছে। তাহলে 21 সেমি হলে তাহলে এবার দেখে নাও এখানে যে সমগ্র তলের ক্ষেত্রফল যা ছিল এখানে ক্ষেত্রফল একই হবে না বেড়ে যাবে? তা যেহেতু আকার বেড়ে গেছে তাহলে ক্ষেত্রফলও বাড়বে। তাহলে এই অবস্থায় কত ক্ষেত্রফল ছিল সেটা বের করব, আর এই অবস্থায় ক্ষেত্রফল হয়েছে কত সেটা বের করব, দুটো অনুপাত বের করব। এইটা হচ্ছে দেখে নাও, ব্যাপারটা আরেকবার বলে দিচ্ছি দেখে নাও। আমার একটা বেলুন ফোলানো অবস্থা প্রথম ছিল 7 সেমি তার ব্যাস ছিল, এবারে আবার আমি হাওয়া দিয়ে এটা ফোলাচ্ছি, ফোলানোর ফলে এর আকারটা বেড়ে গেছে, ব্যাসটা এখন 7 সেমি থেকে বেড়েছে 21 সেমি হয়ে গেছে, ওকে? 21 সেমি হয়ে গেছে। তাহলে আগে যা ক্ষেত্রফল ছিল এখনকার ক্ষেত্রফল একই আছে না বেড়েছে? তাহলে আগের ক্ষেত্রফল থেকে এখনকার ক্ষেত্রফল কী হয়েছে? বেড়ে গেছে। তাহলে আগের ক্ষেত্রফল কত ছিল, এখনকার ক্ষেত্রফল কত আছে, তাদের অনুপাতটা বের করতে হবে। এবার আমরা লিখবো দেখে নাও, তাহলে প্রদত্ত, এটা 5 দাগের, প্রদত্ত বেলুনটি ফোলাবার সময় ব্যাস, তো বেলুনটি ফোলাবার সময় ব্যাস কত হচ্ছে দেখেন, ব্যাস বলেছে কি ফোলাবার সময় তার ব্যাসার্ধের দৈর্ঘ্য, ওকে? এখানে ব্যাসার্ধের বলেছে, ওকে? ব্যাস নয়, এটা ব্যাসার্ধ হবে, এটা ব্যাসার্ধ হবে, ওকে? এটা ব্যাসার্ধ হবে, ব্যাস হবে না, এটা ব্যাসার্ধ হবে। তাহলে ব্যাসার্ধের ফোলাবার সময় ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হয়? 7 সেন্টিমিটার। দেখে নাও 7 সেমি বলছে, সময় তার ব্যাসার্ধের দৈর্ঘ্য 7 সেমি। তাহলে বলতে পারি অতএব বা এখানে আরেকবার বলে কি বেলুনটি ফোলাবার পর ব্যাসার্ধ, এটা হচ্ছে, এটাকে একটা কাজ করছি, এটাকে আমি স্মল r1 দিচ্ছি, r1 ইকুয়াল টু এটাকে r2 ইকুয়াল টু দিচ্ছি 21 সেমি। এটাকে একটু ভালো করে লিখে দিই, এইটা হচ্ছে আমার কি r1 ইকুয়াল টু 7 সেমি, আর r2 ফোলানোর পর কত হচ্ছে? 21 সেমি, ওকে? ফোলানোর পর কত হচ্ছে? 21 সেমি। তাহলে অতএব বেলুনটি ফোলাবার পরে, এখানে বলছে কি বেলুনটি পূর্বে ও পরে সমগ্রতার ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে বেলুনটি ফোলাবার সময় বেলুনটির ফোলাবার সময় সমগ্র তলের ক্ষেত্রফল আমি a1 ধরছি, a1 ইকুয়াল টু 4 পাই r1 স্কোয়ার। তাহলে মানটা বসিয়ে দিই 4 পাই, একটা কাজ করি পরে এটা বসাবো, এটাকে 1 নম্বর দিলাম। এবং বেলুনটির ফোলাবার পর সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল সেটাকে আমি a2 ধরলাম, a2 ইকুয়াল টু 4 পাই r2 স্কোয়ার। কারণ কি দুটো হচ্ছে গোলক, আমি যদি এটা ফু দিই দুটোই গোলাকার হবে,
তাহলে এর ক্ষেত্রফল হচ্ছে এইটা, এর ক্ষেত্রফল হচ্ছে এটা, তাহলে এটাকে আমি 1 নম্বর, এটাকে 2 নম্বর দিলাম। এবারে কি বলে দেখে নাও, পূর্বের ও পরে সমগ্রতার ক্ষেত্রফলের অনুপাত কত হবে। তার মানে 1 আর 2 ভাগ করিয়া পায়, তাহলে এখানে সিম্পলি লিখে ফেলবো 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণ ভাগ করিয়া পায়। এখানে লিখে ফেলো তোমরা 1 নম্বর ডিভাইডেড বাই 2 নম্বর। 1 নম্বর সমীকরণ থেকে 2 নম্বর সমীকরণ ভাগ করিয়া পাই, তাহলে ভাগ করলে কত পাবো দেখে নাও, a1 বাই a2 ইকুয়াল টু 4 পাই r1 স্কোয়ার বাই 4 পাই r2 স্কোয়ার। ওকে, তাহলে 4 পাই কাটবে, তাহলে r1 বাই r2 তার স্কোয়ার। ওকে, r1 ইকুয়াল টু আমরা কী পেলাম, তাহলে বা a1 বাই a2 ইকুয়াল টু r1টা কত ছিল 7 সেমি, আর r2টা কত ছিল 21, তাহলে তার হোল স্কোয়ার। তাহলে 3 7 কে 21, 3, তাহলে 1/3 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 1/9। তাহলে এদের অনুপাত কত হবে 1:9। ওকে, তাহলে এদের সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে 1:9। তাহলে a1:a2 ইকুয়াল টু 1:9। দেখেন কত সহজ ছিল। দুটোর আমি ক্ষেত্রফলের ফর্মুলা ওখানে ক্যালকুলেশন করবো না, কারণ 4 পায়ের মান বসালে ক্যালকুলেশনটা খুব বড় হয়ে যাবে। যা আছে সেই হিসেবে রাখবে, যেহেতু আমরা অনুপাত বের করতে বলেছে, ওইগুলো পরবর্তীকালে কেটে আসবে, শুধু r1 r2 থাকবে, সেখানে কাটাকুটি করে 1/3 আসবে, 1/3 স্কোয়ার করলে 1/9 মানে 1:9। ওকে, তাহলে পূর্বে এবং পরের সমগ্রতার গোলকের বা বেলুনের ক্ষেত্রফল কত হবে 1:9। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট 6 নম্বর অঙ্কটা কি আছে দেখে নাও। অর্ধগোলাকৃতি একটি বাটি তৈরি করতে 127.27 বর্গ সেমি পাত লেগেছে। বাটিটির মুখের ব্যাসের দৈর্ঘ্য হিসাব করে লিখি। খুব সুন্দর কোশ্চেন দিয়েছে দেখে নাও। এখানে কোশ্চেনটা কি বলে দেখে নাও, বলে যে একটা বাটি আছে, ওকে, এরকমটা, এটা হচ্ছে একটা বাটি। তাহলে কি বলছে, এই বাটির বলে অর্ধগোলাকার একটি বাটি তৈরি করতে 127.27 বর্গ সেমি পাত লেগেছে। এটা তৈরি করতে কত পাত লেগেছে 127.27 বর্গ সেমি। তাহলে এর ব্যাসটা কত, এর ব্যাসটা কত নির্ণয় করতে বলেছে। খুব সুন্দর কোশ্চেন দেখে নাও। তাহলে এর ব্যাসার্ধ আমি আর ধরে নেব। তাহলে বলি 6 নম্বর এটা ধরি, অর্ধ গোলাকার বাটির ব্যাসার্ধ হচ্ছে আর। ওকে, যেহেতু এখানে কি বলেছে সেমি বলেছে, তাহলে 8 সেমি দিল। ওকে, তাহলে অতএব অর্ধ, এবারে এখানে কি বলেছে দেখানো, অর্ধগোলাকৃতির হচ্ছে যতটা পাত লেগেছে, পাতটা কত লেগেছে 127.27 বর্গ সেমি। এর পাতটা কোনটায় লেগেছে দেখেন, এইটায়, কারণ এইটাটা বাটি, তাহলে এটা সলিড নয়। তাহলে যেহেতু সলিড নয়, তাহলে এখানটায় ফাঁকা অবস্থায় আছে, তাহলে আমরা এই ক্ষেত্রফলটা নেবো না, নেবো কি এর বক্রতলের ক্ষেত্রফল। তাহলে অর্ধগোলাকৃতি বাটির মানে বক্রতলের ক্ষেত্রফলটাই হচ্ছে কি যতটা মেটেরিয়ালস লেগেছে। তাহলে এখানে নেবো কি, অতএব অর্ধগোলাকৃতি বা গোলাকার বাটির বক্রতলের ক্ষেত্রফল ইকুয়াল টু বলতে পারি কি, এবার দেখো না সমগ্রতলের ক্ষেত্রফল ফর্মুলা কি 2 পাই r স্কয়ার, 4 পাই r স্কয়ার। দেখো না সমগ্রতলের ক্ষেত্রফল 4 পাই r স্কয়ার, তাহলে অর্ধেক হলে কি 2 পাই r স্কয়ার। তাহলে এখানে হবে কত 2 পাই r স্কয়ার। এবারে প্রশ্ন অনুসারে ক্ষেত্রফল এখানে বলে দিয়েছে, তাহলে এখানে বলতে পারি কি প্রশ্ন অনুসারে কি বলেছে 2 পাই r স্কয়ার ইকুয়াল টু 127 127.27। ওকে, এটা 2/7 বা এবার এটাকে যদি ভাঙি কত হচ্ছে দেখে নাও 127 ইন পূর্ণ কত বলছে 2/7। তাহলে এটা কত হয় 127 ইন্টু 7 প্লাস 2। ওকে, এটা ডিভাইড বাই 7, এটা হচ্ছে মেন। ওকে, তাহলে এটাকে আমরা ভাঙলে এইভাবে পাবো। তাহলে এটা গুণ করা যায়, কত হচ্ছে দেখে নাও 7 7 49 9 হাতে 4 7 2 14 14 আর 4 18 8 হাতে 1 7 থেকে 7 7 থেকে 8। ওকে, এটা পেলাম প্লাস 2 ডিভাইডেড বাই 7। তাহলে কত হচ্ছে দেখে নাও, তাহলে
তাহলে 9 10 11 11 8 1 9 8/7 তাহলে কত পাচ্ছি এখানটায় তাহলে বা 2 ইন্টু 22/7 ইন্টু r² ইকুয়াল টু পেলাম কত 891/7 এইটা ওকে তাহলে এই 7 কেটে গেল তাহলে বা বলতে পারি কি r² ইকুয়াল টু 891/2 ইন্টু 2 2 তার মানে এখান থেকে বলতে পারি কি তাহলে বা r² ইকুয়াল টু 891/2 2 4 2 4 44 ওকে এটা পেলাম তাহলে এটা যদি আমরা 11 দিয়ে কাটি কত আসবে দেখো 4 11 44 এখানে দেখানো 8 11 88 তাহলে এখানে কত থাকে দেখানো 8 88 1 থাকে তাহলে 11 1 11 81 ওকে তাহলে বা r² ইকুয়াল টু 81/4 তাহলে বা r² ইকুয়াল টু বলতে পারি কি দেখো 9 9 81 9/2 9/4 9/2 তার হোল স্কোয়ার তাহলে বা r ইকুয়াল টু 9/2 সেমি দেখেন কত সহজে আমরা এটা পেয়ে গেলাম তাহলে ব্যাসার্ধ এর গোলাকৃতি যে বাটিটা থাকবে তার ব্যাসার্ধ কত পেলাম 9/2 তাহলে ব্যাস চেয়েছে তাহলে ব্যাস বললে 2 দিয়ে গুণ করবো অতএব তাহলে এবার কি এখানে দেখানো অতএব অর্ধ গোলাকার বাটির ব্যাস ইকুয়াল টু 2r ওকে 2r ইকুয়াল টু 2 ইন্টু 9/2 2 দিয়ে কাটলে ইকুয়াল টু 9 সেমি দেখুন খুব সহজ অঙ্ক ছিল এটা কিন্তু একদম সিম্পল অঙ্ক কোনো আলাদা কোনো কনসেপ্ট লাগবে না মানে খুব জটিল আছে বা খুব ভালো করে বুঝতে হবে সেরকম ব্যাপার না খুব সহজ ব্যাপার ছিল এটা আমরা জানি একটা বাটি আছে তাহলে বাটি নিশ্চয়ই এটা ধরো পেয়ালা টাইপের কোনো বাটি টাইপের তার মুখটা তো বন্ধ থাকে না মুখটা ফাঁকা থাকে কারণ ফাঁকাটা জিনিস তাহলে উপরে তো আর ক্ষেত্রফলটা নেবো না তাহলে এই বাটিটা তৈরি করতে কতটা মেটেরিয়ালস লেগেছে কতটা পদার্থ লেগেছে তার মানে তার বাইরে চারদিকে টোটাল আছে যেটা সেটা তার মানে কি একটা বাটির বা এটা অর্ধবৃত্তাকার গোলকের বক্রতলের ক্ষেত্রফল তাহলে আমি যদি এর বক্রতলের ক্ষেত্রফলটা পেয়ে যাই সেই বক্রতলের ক্ষেত্রফলটা কী হবে এখানে যা পদার্থ লেগেছে তার ক্ষেত্রফল সমান হবে তাহলে এটার তৈরি করতে কতটা পদার্থ লেগেছে তার ক্ষেত্রফল বলে দিয়েছে এখানে তাহলে বক্রতলের ক্ষেত্রফলের সঙ্গে এটা সমান করে দেবো সমান করে দিয়ে সমাধান করলেই আমার উত্তর চলে আসবে প্রথমে ব্যাসার্ধ বের করবো তারপরে ব্যাস 2 দিয়ে গুণ করে দিলে আমার ব্যাস বেরিয়ে যাবে ওকে তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো নেক্সট 7 নম্বর অঙ্কটা কি আছে দেখে নাও একটি নিরেট লোহার গোলার ব্যাসার্ধের দৈর্ঘ্য 2.1 সেমি ওই গোলাটিতে কত ঘন সেমি লোহা আছে তা হিসাব করে লিখি এবং ওই লোহার গোলার বক্ষতলের ক্ষেত্র নির্ণয় করি খুব সহজ অঙ্ক আছে সিম্পল আমরা আয়তন বের করব আর ক্ষেত্রফল বের করব ব্যাস হয়ে যাবে অঙ্কটা তা দেখে না কীভাবে হবে যেইভাবে অঙ্কগুলোতে আমি ছবি আঁকছি তোমরা অবশ্যই ছবিটা আঁকবে তবে ছবি আঁকলে তবে অঙ্কটা ক্লিয়ার হবে এইটা ভালোভাবে মাথায় রাখবে যতক্ষণ তুমি ডাইরেক্ট যদি করতে যাও দেখবে অঙ্কটা বুঝতে পারবে না বিশেষ করে পরবর্তীকালে এখন হয়তো বুঝতে পারছো পরবর্তী নাও বুঝতে পারছো কীভাবে হয়েছে সেই জন্য ছবিটা যদি আঁকো তাহলে তোমার ক্লিয়ার হয়ে যাবে কনসেপ্টটা 7 নম্বরটা কি বলেছে যে একটি গোলা আছে যার ব্যাসার্ধ দৈর্ঘ্য 2.1 সেমি একটা লোহার গোলা আছে ওকে যার ব্যাসার্ধ কত হচ্ছে 2.1 সেন্টিমিটার ওকে 2.1 সেন্টিমিটার তারপরে কি বলেছে দেখো না বলেছে কি ওই গোলাটিতে কত ঘন সেমি লোহা আছে বের করতে হবে তাহলে এখানে লিখি প্রদত্ত লোহার গোলার ব্যাসার্ধ আর ইকুয়াল টু কত 2.1 সেমি ওকে এটা বলে দিচ্ছে অতএব লোহার গোলার আয়তন ইকুয়াল টু এবার দেখো না আয়তন বলতে গেলে সলিড আছে নিরেট ওকে সলিড একটা লোহার গোলা আছে তাহলে আয়তনের ফর্মুলা কি 4/3 পাই আর কিউব তাহলে মানটা বসে দিই 4/3 ইন্টু 22/7 ইন্টু 2.1 ইন্টু 2.1 ইন্টু 2.1 কখনো এটা আর কিউব মানে 3টে 2.1কে গুণ করে বসাবো এইটা আমার করতে যাবে তাহলে খুব ক্যালকুলেশন তোমার গুণ করতেও সময় লাগবে আবার কাটাকুটি করতেও সময় লাগবে যা আছে তাকে 3বার লিখে দেবে ব্যাস এইটা হচ্ছে ব্যাপার এবার দেখে নাও এটা আছে এবার 3টে দশমিক তুলে দাও তাহলে এটার জন্য 10 এখানে এটার জন্য 10 এখানে এটার জন্য 10 এখানে পেয়ে গেলাম এটা নেক্সট এবার কাটাকুটি করবো দেখো না 7 দিয়ে কাটো
3 7 কে 21, তাহলে এই 3 কাটলো, ব্যাস। এবার দেখো না উপরটা গুণ করবো আর নিচেতে 1000 দিয়ে ভাগ করতো, তাহলে হয়ে যাবে। তাহলে ইকুয়াল টু কত আসছে দেখো না এখানে 4 2 8 4 2 8 88 ইন্টু আর কত দেখো না 21 ইন্টু 21 ডিভাইডেড বাই 1000, 3টে শূন্য, এত ঘন সেমি। ওকে, এত ঘন সেমি। এবার দেখে নাও আমি এটাকে গুণ করি, গুণ করলে কত আসবে দেখে নাও, এখানে করছি 21 21, ওকে 21 21 গুণ করলে কত হয় 1 2 2 4, তাহলে 1 4 4, ওকে 441, 441 সঙ্গে 88 গুণ হবে 88, 8 8 432 2 হাতে 3 4 832 32 3 35 35, ওকে এটা হয়ে গেল। একই রিপিট হবে 8 8 4 832 2 হাতে 3 4 832 3 35 35, তাহলে কত আসছে দেখে নাও 8 8 2 10 0 হাতে 1 5 1 6 7 8, এখানে 8 হবে, তাহলে এখানে 5 আর 3 8 3, তাহলে পাচ্ছি কত দেখে নাও 38808/1000। তাহলে কটা পাঁচ দশমিক যা শূন্য আছে দেখে না 3টে শূন্য আছে এখানে, তাহলে দশমিক 3টে ঘর যাবে 1 2 3 এখানে, তাহলে পাচ্ছি কত দেখে 38.808 ঘন সেমি। তাহলে এইটা হচ্ছে লোহার গোলকের যে গোলা আছে তার আয়তন হচ্ছে 38.808 ঘন সেমি, এটা হচ্ছে পেয়ে গেলাম। সিম্পল হবে, এই ক্যালকুলেশন করতে হয়তো সময় লাগবে একটু, কিন্তু লজিকটা দেখো সিম্পল লজিক আছে, ডাইরেক্ট ব্যাসার্ধ বলে দিয়েছে, ফর্মুলা আয়তনের ফর্মুলা বসাবো, ক্যালকুলেট করবো। ওকে, এর আর একটা পার্ট আছে, কি বলেছে কি গোলার বক্রতলের ক্ষেত্রফল নির্ণয় করে, বক্রতলের ক্ষেত্রে 4πr², একটা গোলার চাহিদার ক্ষেত্রফল কি আছে 4πr² হবে। এখানে দেখেন এইটা ঘুরিয়ে দিয়েছে, সমুদ্রতলের ক্ষেত্রে বক্রতল বলে দিয়েছে। একটা গোলা দেখুন, যদি একটা গোলা থাকে, ওকে গোলা হচ্ছে একটা গোলকের মতো, তাহলে গোলকের বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে কি গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল। ভালো করে মনে রাখবে যে তুমি ভাবে যে স্যার আমি তো সমগ্রতলের ক্ষেত্রফল পড়েছি, বক্রতলের ক্ষেত্রফল তো হয় না, সেটা তো অর্ধগোলকে দেখেছি, কিন্তু গোলকেরও বক্রতল সমগ্রতলের ক্ষেত্রফল আর বক্রতলের ক্ষেত্রফল সেম হবে। তাহলে দেখানো কী হবে, অতএব আবার লোহার গোলার বক্রতলের ক্ষেত্রফল সেটা কত হবে দেখানো, তাহলে এ লিখলাম a = 4πr², তাহলে এখানে একই কাজ করে 4 × 22 ইন্টু আর হচ্ছে কি 2.1 × 2.1, তাহলে নেক্সট কী করবো পয়েন্ট তুলে দেবো, এখানে 10 এখানে 10, এবার দেখো কাটাকাটি 3 7 কে 21 3, ওকে এটা হলো। তাহলে এখানে গুণ করলে কত আছে 4 2 8 4 2 8 88 ইন্টু 3-এর সঙ্গে 21 গুণ করো, 3 1 3 3 2 6 ডিভাইড বাই 100 100, এটাকে আবার গুণ করতে হবে। এটা গুণ করলে কত আছে দেখে নাও, এটা গুণ করছি 8863, ওকে তার 3 8 24 4 হাতে 2 3 8 24 24 25 26 26 ইন্টু তার 4 4 8 হাতে 4 6 48 48 আর 4 কত হচ্ছে দেখেন 48 আর 4 হচ্ছে 52 52, তাহলে কত আছে দেখে নাও 4 8 6 14 4 হাতে 1 2 4 1 5 এই 5, তাহলে পেলাম কত দেখে নাও 5544 ডিভাইড বাই 10, তার মানে কত পাবো 55.44 বর্গ সেমি, ব্যাস ওকে বর্গ সেমি। দেখে না একটাতেই দুটো আমি তোমাদের দেখিয়ে দিলাম। তাহলে এইটা হচ্ছে এই দিকটা ছিল আয়তন, এটা হচ্ছে আয়তন আর এটা হচ্ছে আমার ক্ষেত্রফল। দেখে না ভালো করে বুঝে নেওয়া, একটা কোনো ব্যাপার এনে সিম্পলভাবে ছিল, ব্যাসার্ধ বলে দিয়েছে, আয়তন ফর্মুলা 4 3 πr², আর এর মান 3 বার বসিয়ে দশমিক জন্য নিচে একটা শূন্য করে বসাবো, 3টে শূন্য চলে আসবে, ক্যালকুলেট করবো আমার এটা চলে আসবে। নেক্সট এখানে এক কাজ করবো, 4πr² ক্ষেত্রফল ফর্মুলা বসাবো, মানগুলো আর এর মান দুবার বসাবো, বসে কাটাকুটি করে ক্যালকুলেট করবো, পয়েন্টের জন্য একটা 10 শূন্য আসবে, এখানে 100 হলো, তাহলে যা গুণ করে আসবে তার সঙ্গে পয়েন্টটা শুধু দুটো ঘর আর চলে আসবে। এখানে 1000 ছিল 3টে ঘর এসছে, এখানে 100 হলো দুটো ঘর আসবে, 55.44 বর্গ সেমি, এইটা হবে উত্তর। ওকে, তো আসলে তোমরা এটা বুঝতে পেরেছো। তো নেক্সট 8 নম্বর অঙ্কটা কী আছে দেখে নাও। একটি নিরেট সিসার গোলকের ব্যাসের দৈর্ঘ্য 14 সেমি, এই গোলকটি গলিয়ে 3.5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের কতগুলি নিরেট গোলক তৈরি করা যাবে হিসাব করে লিখি। খুব সুন্দর কোশ্চেন দিয়েছে দেখে নাও, এটা খুব সহজে বের করতে পারো। আমরা কনসেপ্টটা তোমাদের বুঝিয়ে দেবো, তারপর অঙ্কটাও করিয়ে দেবো দেখে নাও। তাহলে এটা 8 নম্বর, ধরি n সংখ্যক 3.5 সেমি
ব্যাসার্ধ বিশিষ্ট গোলক তৈরি করা যাবে, তৈরি করা যাবে। ওকে, তাহলে দেখে না ব্যাপারটা কি, দেখে না একটা বড় গোলক আছে। ওকে, একটা বড় গোলক আছে, এর ব্যাস কত বলেছে 14 সেমি। ওকে, এর ব্যাস বলেছে কত 14 সেমি, 14 সেমি ব্যাস আছে। তাহলে ব্যাসার্ধ কত হবে 7 সেমি। ওকে, 7 সেমি। তাহলে 7 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটা গোলক আছে, তাকে গলিয়ে বানানো হয়েছে। গলিয়ে কী হয়েছে দেখো না 3.5 সেমি, 3.5 সেমি। ওকে, 3.5 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট কটা গোলক তৈরি করা সেটা বের করতে বলেছে। তাহলে সেটাকে আমি এন ধরেছি। তাহলে লিখি প্রদত্ত বড় এটা কিসে তৈরি বলছে সিসার। ওকে, বড় সিসার গোলকের ব্যাসার্ধ ক্যাপিটাল আর ইকুয়াল টু ধরলাম, এটা ক্যাপিটাল আর ধরলাম, কত হচ্ছে 14/2 ইকুয়াল টু 7 সেমি। ওকে, এবং ছোট গোলকের ছোট সিসার গোলকের ব্যাসার্ধ কত হচ্ছে, স্মল আর ধরলাম 3.5 সেমি। ওকে, 3.5 সেমি ব্যাসার্ধ কত বলে দেখেন 3.5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের। ওকে বলেছে। অতএব দেখে নাও, অতএব বড় সিসার গোলকের আয়তন, তো বড় সিসার গোলকের আয়তন ক্যাপিটাল ভি ইকুয়াল টু 4/3 পাই ক্যাপিটাল আর কিউ, এটাকে 1 নম্বর দিলাম। ছোট সিসার গোলকের আয়তন স্মল ভি ইকুয়াল টু 4/3 পাই আর কিউ, 2 নম্বর। ব্যাপারটা ভালো করে বোঝো, আরেকবার বলছি। বলা হচ্ছে কি 7 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটা বড় সিসার গোলক আছে নিরেট, তাকে গলিয়ে 3.5 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট কটা গোলক তৈরি করা যাবে সেটা ধরলাম কি এন সংখ্যক। তাহলে এন সংখ্যক 3.5 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের আয়তন, তাহলে সেটা কার সঙ্গে সমান হবে 7 সেমি ব্যাসার্ধ গোলকের সঙ্গে, মানে এটা কি গলিয়ে তো এটা তৈরি করা আছে। তাহলে কটা ধরেছে, একটার হচ্ছে ব্যাসার্ধ 3.5 সেমি, তাহলে কটা তৈরি হবে এন সংখ্যক ধরলাম, এন সংখ্যক, এনটাই বের করবো। তাহলে এখানে বলতে পারি প্রশ্নানুসারে সেটা কি যে 4/3 বা এটাকে আমি ডাইরেক্ট একটু ফর্মুলা লিখে দিই যে ক্যাপিটাল ভি ইকুয়াল টু এন স্মল ভি। একটার আয়তন হচ্ছে 4/3 পাই আর কিউ, কটা তৈরি করা যাবে এরকম এন সংখ্যক, তাহলে এন দিয়ে গুণ করে দেবো। তাহলে এন ভি, তাহলে এখান থেকে মানটা বসিয়ে দিই, তাহলে বা 4/3 পাই আর কিউ ইকুয়াল টু এন ইন্টু 4/3 পাই স্মল আর কিউ। এটা দেখুন 4 4 3 3 কাটবে, পাইটা কাটবে, তাহলে থাকছে কি, তাহলে বা বলতে পারি এন ইকুয়াল টু ক্যাপিটাল আর কিউ বাই স্মল আর কিউ এইটা। তাহলে এখানে দেখুন মানটা বসিয়ে দিলে কী হবে, তাহলে এখানে মুছে দিচ্ছি আমি। তাহলে এন ইকুয়াল টু কী আসলো, তাহলে বা এন ইকুয়াল টু ক্যাপিটাল আর বাই স্মল আর তার হোল কিউব। কেন দেখানো ক্যাপিটাল আর কিউ বা স্মল আর কিউ, তাহলে আর কিউ দুটোতে কিউ হয়, তাহলে কিউটা বাইরে করছি। ক্যাপিটাল আরটা কত পেয়েছি 7, ওকে 7 সেমি, ডিভাইডেড বাই স্মল আরটা কত পেয়েছি 3.5, ওকে তার হোল কিউ। একটা কাজ করছি, দশমিক তুলে দিচ্ছি, এখানে 10 দিয়ে দিলাম। তা 7 দিয়ে 7 থেকে 5 7কে 35, 5 হবে, 5 7কে 35, 5 দিয়ে কাটলো, এটা 5 থেকে 5 দুগুণে 10, 2। তার মানে দেখে নাও বলতে পারি তাহলে বা এন ইকুয়াল টু 2 টু দি পাওয়ার, এখানে 2 পেয়েছি 2 টু দি পাওয়ার কিউ, তার মানে কটা 8টি, টোটাল 8টা তৈরি করা যাবে। তাহলে 2-এর কিউব করলে 8 হয়, তাহলে 8টি। তাহলে আমার যে বড় গোলকায় যার ব্যাসার্ধ 7 সেন্টিমিটার, তাকে গলিয়ে 3.5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট কটা গোলক তৈরি করা যাবে 8টা গোলক। কীভাবে করলাম, এন সংখ্যক ধরবে, একটা তো আয়তন জানি, দেখে নাও এই টোটালটার আয়তন আমরা তো নর্মাল জানি যে এইটার আয়তন জানি, এটার আয়তন জানি, তাহলে এটাকে এটা দিয়ে ভাগ করলে সংখ্যা পেয়ে যাবো।
বড় আয়তনের সঙ্গে ছোট আয়তনটা যদি ভাগ করি তাহলে কটা তৈরি করা যাবে সেটা বের করতে পারবো। তাহলে সেই জন্য আমরা করলাম কি, বড়টার আয়তন বের করলাম আর ছোটোটা ধরলাম কি এন সংখ্যক তৈরি করা যাবে। তাহলে এন সংখ্যক তৈরি করলে এন গুণ এটা ছোটোর আয়তন, দুটোকে ইকুয়াল করব, ইকুয়াল করে এনের মানটা বের করব। এই হচ্ছে লজিক। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। তো আজকের ভিডিওটা এতটুকুই। আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দেবে, নতুন থাকলে চ্যানেলে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে। তো দেখা হবে নেক্সট ভিডিওয়। হ্যাভ এ নাইস ডে।